আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমি আজকে অষ্টমবারের মতো তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের অষ্টম লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি আছো। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা গতদিন শেষ করেছিলাম আলোক সমানুতায়, তাই না? তো আমরা আজকে শুরু করব আমাদের জৈব বিক্রিয়া কয় রকমের হয়, জৈব বিক্রিয়ার কৌশল আমরা শিখবো পরে। তার আগে আমরা আরো কয়েকটা জিনিস জানার চেষ্টা করব। সেটি হচ্ছে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন কি, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কি, এবং অ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তারপরে আমরা জানবো অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ কি, মেটা নির্দেশক গ্রুপ কি, এইগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, তা আমরা শুরু করি। আমরা আজকে প্রথমেই জানবো জৈব বিক্রিয়া কয় রকমের হয়। হ্যাঁ, অর্থাৎ জৈব বিক্রিয়ার প্রকারভেদ। অর্থাৎ জৈব যৌগের ভিতরে আমরা যতগুলা বিক্রিয়া দেখি, সেই বিক্রিয়া বেসিক্যালি ৫টা টাইপের। অনেক বইতে ৪টা লেখা আছে, আমরা ৫টাও বলতে পারি। এবং সেই বিক্রিয়াগুলো আসলে কি কি বিক্রিয়া, সেগুলো আমরা এখন একে একে দেখার চেষ্টা করব। অর্থাৎ জৈব যৌগে যত ধরনের বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াগুলোর সবগুলাই এদের কোনো না কোনোটার মানে মানে মতো হবে আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে আসি ১ নাম্বার দিয়ে। আমরা ১ নম্বরে আমরা যে বিক্রিয়া দেখবো সেটা তোমরা কম বেশি সবাই জানো, জুতো বা আর এক নাম হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, যার ইংরেজি হচ্ছে এডিশন রিয়াকশন। ওকে, যার ইংরেজি হচ্ছে এডিশন রিয়াকশন। অর্থাৎ এখানে কি হবে, একটা যৌগের সাথে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত হবে বা পরমাণু যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করবে, রাইট? তাহলে এই যৌগটাকে বলা হবে কি এডিশন রিঅ্যাকশন। এখন কারা এই বিক্রিয়া দেয় এটা আগে বুঝতে হবে। যারা অসম্পৃক্ত যৌগ, যেমন অ্যালকিন বা অ্যালকাইন, ওকে, সাধারণত এই যৌগগুলা কিন্তু দ্রুত বা সংযোজন বিক্রিয়া দেবে। এটাকে আমরা এডিশন বিক্রিয়া বলবো। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, CH2 ডাবল বন্ড CH2 Br2। তোমরা সবাই জানো এটা হচ্ছে কি অ্যালকিন, ইথিন। ওকে, এটি হচ্ছে অ্যালকিন বা ইথিন। এর সঙ্গে যদি আমরা এখন এই ব্রোমিন যুক্ত করি, তাহলে কি হবে দেখো, এখানে এই দুইটা ব্রোমিনের একটা আসবে এই কার্বনের সাথে আর একটা আসবে এই কার্বনের সাথে। তাহলে যে যৌগটা আমরা পাবো সেই যৌগটা কিন্তু এইরকম, রাইট? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি প্রথমে বলছিলাম কি দ্রুত বিক্রিয়া কারা দেবে, অসম্পৃক্ত যৌগ। সেটা অ্যালকেন হতে পারে, অ্যালকাইন হতে পারে। যদি অ্যালকিন হয় তাহলে এই দেখো এদের সাথে কি হলো, আগে দিয়ে বন্ধন ছিল, এখন সে কি হয়ে গেছে, একক বন্ধন যৌগে পরিণত হয়েছে। অর্থাৎ এখান থেকে সিদ্ধান্তে আমরা কি আসবো, দ্রুত বিক্রিয়ায় অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগে পরিণত হবে, রাইট? তাহলে দেখো এই যৌগটার নাম ছিল কি ইথিন বা ইথিলিন বলি আমরা। আর এটাকে আমরা বলি কি, সাধারণ নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। ইথিলিন ডাইব্রোমাইড। বা যদি তুমি ইউপ্যাক সিস্টেমে লেখো তাহলে এর নাম কি হবে, 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথেন। ওকে, তাহলে ডাইব্রোমো ইথেন এই হচ্ছে আমাদের 1,2 ডাইব্রোমো ইথেন। ওকে, এখন দেখো আমরা এবার কি করব, তাহলে দ্রুত বিক্রিয়ার একটা এক্সাম্পল আমরা শিখেছি, এটা মেকানিজম আমরা আসবো পরে। আমরা এর পরে মেকানিজম শিখবো, তখন আমরা দেখবো যে এই বিক্রিয়া কি কৌশলে হয়। তার আগে আমরা আরো কয়েকটা জিনিস শিখে নিই। তাহলে জৈব বিক্রিয়ার ভিতরে আমরা একটা পেয়েছি, সেটা হচ্ছে কি দ্রুত বা সংযোজন বিক্রিয়া। এবার আসি আমরা নেক্সট। নেক্সট হচ্ছে কি
আমরা আবার লিখে এখানে এটা শেষ করে দিই, তোমরা সবাই মুছে নাও। এরপরে আমরা আসবো হচ্ছে ঠিক এইটার উল্টাটা, দ্রুত বিক্রিয়ার উল্টা কি হবে? অপসারণ। সংযোগ হওয়া, তার উল্টা কি হবে? অপসারণ হওয়া। তাহলে বিক্রিয়ার নাম কি হবে? অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, যার ইংরেজি হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। ওকে, এলিমিনেশন রিয়াকশন অর্থাৎ অপসারণ বিক্রিয়া। এটা ঠিক দ্রুত বিক্রিয়ার উল্টাটা। দ্রুত বিক্রিয়ায় যুক্ত হয়েছিল, আর এখানে কি হবে? যৌগ থেকে অপসারিত হবে, এক বা একাধিক মৌল অপসারিত হয়ে ভিন্ন যৌগ গঠন করবে, রাইট? সেই বিক্রিয়ার নাম হচ্ছে কি? অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো এটা হচ্ছে, তোমরা সবাই জানো এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। ওকে, ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। এখন এর সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, খেয়াল করো, এটা হচ্ছে KOH লিখে আমরা এখানে ALC দিয়ে একটা ফুল স্টপ দিয়েছি, রাইট? এটার নাম হচ্ছে কি? অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এটার নাম হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, যদি এখানে ALK ফুল স্টপ দেওয়া থাকে তখন আমরা বুঝবো অ্যালকালাইন পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার নাম হচ্ছে কি? ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে আমরা ব্যবহার করছি কি? এটা হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া কি হবে দেখো, এখান থেকে আমরা এখান থেকে একটা H চিন্তা করি, এই H আর এই Cl এখান থেকে অপসারণ হবে। যদি এখান থেকে একটা H একটা Cl অপসারণ হয়, তাহলে তখন এখানে কি হবে? এই কার্বনের সাথে কার্বনের একটা ডাবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ দ্বিবন্ধন হয়ে যাবে। তাহলে সংকেতটা কেমন হবে? CH2 ডাবল বন্ড CH2, রাইট, যোগ কে KCl যোগ H2। তাহলে এই যৌগের নাম হচ্ছে কি? ইথিন, রাইট? এই যৌগের নাম হচ্ছে ইথিন। তাহলে দেখো, তাহলে সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়ায় কি হয়েছিল? সেখানে একটা অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগে পরিণত হয়েছিল। আর অপসারণ বিক্রিয়ায় কি হলো? ঠিক উল্টাটা। এখানে একটা সম্পৃক্ত যৌগ একটা অসম্পৃক্ত যৌগে পরিণত হয়েছে, রাইট? তাহলে এখান থেকে কি হয়েছে? এই যে H এবং Cl অপসারিত হয়ে, যেটা পরবর্তীতে KOH এর সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আরেক ধরনের বিক্রিয়া, যার নাম হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার কৌশল আছে, সেটা আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে, রাইট? এবার আমরা লিখি 3 নাম্বার দিয়ে, দেখো এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, সাবস্টিটিউশন রিয়াকশন। প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন তো খুব সহজ, একজন চলে যাবে, সেখানে আরেকজন এসে বসবে, রাইট? যেমন আমরা ক্রিকেট খেলার সময় কি দেখি, ফিল্ডার অনেক সময় কি হয়, মাঠের বাইরে চলে যায়, আবার একজন তার পরিবর্তে নেয়, তখন আমরা বলি সাবস্টিটিউটেড ফিল্ডার, রাইট? এখন প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে ওরকম, একটা যৌগের ভিতরে কোনো একটা মৌল চলে যাবে বা একাধিক মৌল যেতে পারে, এবং সেখানে কি হবে? তার পরিবর্তে অন্য একজন এসে যুক্ত হবে, রাইট? যেমন আমরা খুব সহজ একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটাই আমরা এখন একই রকম ভাবে রিপিট করবো, তাহলে তোমাদের একটা জিনিস এখানে বুঝতে সুবিধা হবে। তাই এটার নামও কি হচ্ছে? ইথাইল ক্লোরাইড। ওকে, ইথাইল ক্লোরাইড। এখন দেখো, ওই যে আগেরটা লিখেছি আমরা কি? KOH ব্র্যাকেটে আমরা অ্যালকোহলীয় দিয়েছিলাম, রাইট? এখন আমরা কি দিয়েছি? এটা ALK ফুল স্টপ, তার মানে সংক্ষেপে অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয়, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি আমরা এখন দিই তাহলে কি হবে? দেখো, এখান থেকে Cl চলে যাবে, আর এই OH তার এখানে এসে বসে যাবে। তাহলে সংকেতটা কি হবে? CH3 CH2OH আর হচ্ছে কি? KCl, রাইট? এটার নাম হচ্ছে কি? ইথানল বা ইথাইল অ্যালকোহল। ওকে, তাহলে আমি এই যে বিক্রিয়াটা এখন লিখেছি, এটা হচ্ছে কিসের এক্সাম্পল? প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, রাইট? তুমি আরো একটা বিক্রিয়া চাইলে লিখতে পারো, যেমন CH4, হ্যাঁ,
Cl2 যদি আমরা ইউভি লাইটে একে প্রতিস্থাপন করি, বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, এখান থেকে একটা Cl চলে যাবে, তার পরিবর্তে H চলে যাবে, তার পরিবর্তে একটা Cl বসবে। তাহলে সংকেত কি হবে, CH3Cl আর HCl। যদি এটাকে আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে একে একে এই চারটা হাইড্রোজেনের সবগুলাই কিন্তু প্রতিস্থাপিত হবে, রাইট। এটা আমাদের কিসের এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল। ওকে, তাহলে আমরা অলরেডি তিনটা বিক্রিয়া শিখে নিয়েছি। অপসারণ বিক্রিয়া হয়ে গেল, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। ওকে, এইবার আমরা চলে আসি চার নাম্বার বিক্রিয়া, আমরা যেটার নাম দিব হচ্ছে পুনর্বিন্যাস, আর এক নাম হচ্ছে কি সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা, পুনর্বিন্যাস বা সমানুকরণ, এটাকে বলা হয় হচ্ছে আইসোমারাইজেশন বা অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট, রাইট। দেখো এখানে কি হবে, সমানুকরণ বিক্রিয়ায় তো সহজ কথা, অর্থাৎ যেখানে গাঠনিক সংকেত চেঞ্জ হবে কিন্তু আণবিক সংকেত কিন্তু একই থাকবে। ওকে, মানে যে বিক্রিয়ায় একটা সমাণুক থেকে আর একটা সমাণুকে রূপান্তরিত হবে সেই বিক্রিয়াকে আমরা বলবো সমানুকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস প্রক্রিয়া, যেহেতু এখানে পুনর্বিন্যস্ত হয় অ্যাটম গুলা, রাইট। তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা, CH3 CH2 CH2 CH3, সবাই জানো এটার নাম কি, এটার নাম হচ্ছে বিউটেন, রাইট, চারটা কার্বন যুক্ত অ্যালকেন বিউটেন। এখন একে যদি আমরা প্রভাবক দিয়ে এবং তাপ দিয়ে উত্তপ্ত করি তাহলে দেখো এইখানে কি হবে, এখানে পাওয়া যাবে হচ্ছে, এটার নাম হচ্ছে আইসোবিউটেন, রাইট, আর এটার নাম হচ্ছে কি এন বিউটেন। তাহলে এখানে এই দুটা জিনিসের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত কিন্তু আলাদা, রাইট। তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়ায় কি হলো, এন বিউটেন আইসোবিউটেনে রূপান্তরিত হয়েছে। ওকে, তাহলে এই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। ওকে, জৈব বিক্রিয়ার ভিতরে এই বিক্রিয়া এরকম অনেক আছে, সেটা আমরা দেখতে পাবো আর কি। এন্ড ফাইনালি আমরা যে বিক্রিয়াটা লিখবো সেটি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এই অধ্যায়ের শেষের দিকে পলিমারকরণ সম্পর্কে আমরা ডিটেল জানবো আর কি। ওকে, পলিমার কয় ধরনের, কি কি, সেখানে আমরা এক্সাম্পল শিখবো। যেহেতু আমি বিক্রিয়া কয় ধরনের পড়াচ্ছি এটাও তোমাকে জাস্ট জেনে রাখার জন্য আর কি। এটা হচ্ছে পলিমারাইজেশন, রিঅ্যাকশন। ওকে, দেখো এখানে পলিমারের করণ বিক্রিয়া কম বেশি আমরা সবাই জানি। পলিমার শব্দের অর্থ হচ্ছে কি, যেখান থেকে একই ইউনিট অনেকগুলা যুক্ত হয়ে একটা বড় ইউনিট সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, তাই না। যেমন পলিথিন, তাদের নামে পলি থাকে সব, তারা পলিথিন, পলি পলিপ্রোপিলিন, পলিএস্টার, তাই না, তারপর হচ্ছে পলিস্টাইরিন, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, যে এইগুলো আর কি। তাহলে এইগুলো যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমারকরণ বা পলিমারাইজেশন রিঅ্যাকশন। এটাও একটা কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ওকে, দেখো আমরা একটা এক্সাম্পল লিখি, CH2CH2, এটার নাম হচ্ছে কি ইথিন বা ইথিলিন, যেভাবে লেখা কোনো সমস্যা নেই। তাহলে এন শব্দের অর্থ এখানে অনেক অণু, হাজার হাজার অণু হতে পারে, রাইট। তাহলে এই বিক্রিয়ায় কি করা হয়, দেখো এখানে 1000 থেকে 1200 এটিএম চাপ, অনেক চাপ, আর প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর অক্সিজেন প্রভাবক বিক্রিয়া যদি আমরা এভাবে করি তাহলে সেখান থেকে কি পাওয়া যাবে, বহুল ব্যবহৃত আমাদের যৌগ পলিথিন, যার ব্যবহার এখন প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু সেটা আসলে নিষিদ্ধ, তাই না। তাহলে এইটাকে যদি আমরা এখন লিখি তাহলে কিভাবে লিখব, এইভাবে আমরা পলিথিনের সংকেত লিখব, রাইট। তাহলে এই হচ্ছে আমাদের পলিথিন। ওকে, তাহলে এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে কি পলিমারকরণ বিক্রিয়া। ওকে,
তাহলে আমরা বিক্রিয়া কয় ধরনের মোট জানলাম এখন? 5 ধরনের। ওকে, এর সাথে আমরা এখন আরো 2টা বিক্রিয়া শিখবো, যেটা নিয়ে আমাদের পরবর্তীতে সব বিক্রিয়া ম্যাক্সিমাম গুলা চলে আসবে অধ্যায়ে, রাইট? সেই 2টা বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন এন্ড নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। ওকে, তাহলে এইগুলো আমাদের হয়ে গেল, আমরা এখন ওইখানে চলে আসবো, রাইট? তাহলে প্রথমে আমরা আসি ইলেকট্রোফিলিক বিক্রিয়া। ইলেকট্রনাকর্ষী, বাংলায় লিখি আমরা ইলেকট্রনাকর্ষী বিক্রিয়া, যার বাংলা ইংরেজি হচ্ছে কি ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। আচ্ছা, ইলেকট্রনাকর্ষী বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, এইটা বলার আগে আমি তোমাদের একটু আগের দিনে একটু জিনিস রিপিট করি, সেটা হচ্ছে কি আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সম্পর্কে ধারণা পেয়েছি, রাইট? ইলেকট্রোফাইল হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী, অর্থাৎ যাদের ইলেকট্রনের প্রতি দুর্বলতা থাকে, নিজেদের ইলেকট্রনের ঘাটতি থাকে, তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, যে কোনো একটা বিক্রিয়ায় কিন্তু 2টা জিনিস থাকে, খেয়াল করো। একটাকে বলা হয় সাবস্ট্রেট, আর একটাকে বলা হয় কি আক্রমণকারী বিকারক। ওকে, এই হলো বিক্রিয়ায় 2টা জিনিস থাকে, তাহলে একটা হলো সাবস্ট্রেট আর একটা হচ্ছে কি আক্রমণকারী বিকারক। এখন আক্রমণকারী বিকারক কি, সেটা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা ওই বিক্রিয়াটাকে বলি ইলেকট্রন আকর্ষী নাকি কেন্দ্রাকর্ষী হবে, রাইট? দেখো, যদি আক্রমণকারী বিকারক একটা ইলেকট্রোফাইল হয়, অর্থাৎ সাবস্ট্রেটের সাথে যদি এখানে হয় ইলেকট্রোফাইল, এটা এরকমও হতে পারে বা নিরপেক্ষ হতে পারে, এটা হচ্ছে কি ধনাত্মক ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিরপেক্ষ বা প্রসাম্য ইলেকট্রোফাইল। তাহলে এই যে বিক্রিয়া, দেখো এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হচ্ছে আক্রমণকারী বিকারক, তাহলে এটার নামই হবে কি ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক বিক্রিয়া। ওকে, অর্থাৎ যেখানে আক্রমণকারী বিকারক হচ্ছে একটা ইলেকট্রোফাইল হবে, সেটা প্রসাম্য হতে পারে, সেটা ধনাত্মক হতে পারে, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রোফিলিক বিক্রিয়া। ওকে, আচ্ছা, এখন দেখো, তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়ার মেকানিজম বা কিভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে সাবস্ট্রেটটা কি হবে, একটা খুব কমন সেন্সের বিষয় আর কি। যদি আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল হয়, তাহলে সাবস্ট্রেট অবশ্যই কি হবে, একটা কার্বন আয়ন হবে, পজিটিভ নেগেটিভ। ওখানে পজিটিভ মানে এখানে নেগেটিভ যুক্ত কিছু হবে, রাইট? তাহলে দেখো, যদি কার্বন আয়ন হয়, তাহলে কার্বন আয়নের সংকেত হচ্ছে এরকম লিখেছি, আমরা আগের দিন তোমাদের দেখিয়েছি, অর্থাৎ একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের আয়নকে কার্বন আয়ন বলে। ওকে, তার সাথে আমরা এবার দেখো, যদি এটা একটা ইলেকট্রোফাইল আমরা এখন যোগ করি, খেয়াল করো, এখানে একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন দেব আমরা, অর্থাৎ ইলেকট্রনের অ্যারো চিহ্ন। নিয়ম হচ্ছে কি, একটা ছোট্ট জিনিস শিখে রাখো সবাই, অ্যারো অলওয়েজ টু ইলেকট্রোফাইল, অর্থাৎ অ্যারো চিহ্ন সবসময় কার দিকে হবে, ইলেকট্রোফাইলের দিকে হবে। তাহলে এই যে ইলেকট্রন, এই কার্বন ইলেকট্রন কাকে দিচ্ছে, এই ইলেকট্রোফাইলকে দিচ্ছে, তাহলে অ্যারো চিহ্ন কার দিকে হবে, সবসময় ইলেকট্রোফাইলের দিকে হবে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারকের দিকে হবে। তাহলে দেখো, এটাই হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, আমরা দেখাচ্ছি তোমাদের। তাহলে যৌগটা কেমন হবে, তার সংকেত কেমন হবে, তাহলে সে হবে কেমন, দেখো এইরকম, তার সাথে ই আসবে, বা এখানটাকে আমরা এইভাবে লিখে দেব, এই যে ই, অর্থাৎ এখানে যে ইলেকট্রোফাইল থাকবে সেটা এর সাথে বসে গিয়ে এখানে একটা যৌগ তৈরি করবে, রাইট? তাহলে এই যে বিক্রিয়া, আচ্ছা আরেকটা বিক্রিয়া দেখি আমরা, যেহেতু এখানে আমাদের প্রসাম্য ইলেকট্রোফাইল হয়, তার ক্ষেত্রে আমরা এইগুলো কিভাবে লিখবো, জাস্ট মেকানিজম, এগুলো কৌশল, বিক্রিয়ার কৌশল লেখা আর কি, তাই না? যদি দেখো এখানে নিরপেক্ষ হয়, তার প্রসাম্য ইলেকট্রোফাইল হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই রকম লিখবো আমরা, এই ই, এখানেও আমরা অ্যারো চিহ্ন এদিকে দেবো, কারণ অ্যারো অলওয়েজ টু ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলের দিকে সবসময় অ্যারো চিহ্ন হবে, রাইট? তাহলে এর উপরে তখন কি হবে, একটা মাইনাস দিয়ে দেবো আমরা। ওকে, কারণ তখন কি হবে, ইলেকট্রন এর কাছে বেশি হয়ে যাবে, বা তখন কি লিখবো আমরা, এভাবে ওখানে লেখা যাবে এরকম ই দিয়ে, তার মাথার উপরে আমরা মাইনাস দিয়ে দেবো। ওকে, এইভাবে আমরা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া আমরা
করবো আর কি। অর্থাৎ আমরা ইলেকট্রন বিক্রিয়া যখন পরবর্তীতে মেকানিজম আসবে, যেমন আমরা ওই যে বরাবর বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়ার কৌশল আর কি, তখন আমরা এগুলো আরো ডিটেল শিখবো আর কি। জাস্ট তোমরা জেনে নাও যে কিভাবে এগুলো লিখতে হয়, অ্যারো চিহ্ন কার দিকে যাবে, কোথায় কিভাবে বসবে, কখন মাইনাস হবে কখন প্লাস হবে, এগুলো ধারণাটা নিয়ে রাখো। তাহলে এই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এবার আসি আমরা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, রাইট? এইবার আমরা লিখবো কি কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার ইংরেজি হচ্ছে কি নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক 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 রিয়াকশন বা কেন্দ্রাকর্ষী বিকারক। তাহলে সেই কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, সেই ক্ষেত্রে এখানে তখন কি হবে, সাবস্ট্রেট হবে হচ্ছে একটা নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফাইল এরকমও লেখা যাবে আবার এরকমও লেখা যাবে, কারণ কি এটা হচ্ছে পোষম নিউক্লিওফাইল আর এটা হচ্ছে কি ঋণাত্মক নিউক্লিওফাইল, রাইট? তাহলে এই দুইটা আমরা তখন কি করব, এই দুইটা মেকানিজম আমরা এখন দেখার চেষ্টা করব। তখন যে বিক্রিয়া হবে সেই বিক্রিয়ার নাম হবে কি কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। অর্থাৎ আক্রমণকারী বিকারক যখন একটা নিউক্লিওফাইল হবে তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে বুঝতেই পারছো এখন এখানে তাহলে কি আসবে, এখানে একটা সাবস্ট্রেট যেটা আসবে সেটা অবশ্যই কি হবে, একটা সেখানে একটা কার্বোক্যাটায়ন হবে, যেহেতু এখানে আমাদের কি আসবে নিউক্লিওফাইল আসবে, রাইট? তো সাবস্ট্রেট হলো কি হবে, কার্বোক্যাটায়ন হবে, তাহলে কার্বনিয়াম যেভাবে বলি আমরা। তাহলে দেখো কিভাবে লেখা যায়, তাহলে এই হচ্ছে আমাদের কার্বনিয়াম আয়ন। ওকে, তার সাথে আমরা এবার কি দেব, এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। এখন বলো তো অ্যারো কোন দিকে হবে, আমি কি বলেছি অ্যারো অলওয়েজ টু প্লাস বা ইলেকট্রোফাইল। এখানে কিন্তু কার্বোক্যাটায়নটা ইলেকট্রোফাইলের মতো আচরণ করছে, রাইট? তাহলে আমরা এই অ্যারো চিহ্নটা এর দিকে দেব, ওকে, কার্বনের দিকে, রাইট? তাহলে দেখো এইখানে যা আমরা পাবো সেটাকে আমরা এভাবে লিখি প্রথমে, বা আমরা পরবর্তীতে এটাকে আরো বোঝানোর জন্য সুন্দর করে এরকম লিখতে পারি, রাইট? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক বিক্রিয়ার একটা এক্সাম্পল। আর যখন আমাদের এরকম নিরপেক্ষ নিউক্লিওফাইল আসবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো, এই এইভাবে একইভাবে, নিরপেক্ষ হলে তো মাইনাস হবে না জানো আর কি, তখনও কার্বনের অ্যারো চিহ্ন আমাদের এদিকে হবে, আর এখানে গিয়ে এই সি, এই এন ইউ, এর উপর মাথার উপর এবার আমি প্লাস দিয়ে দেবো, রাইট? বা সি সি এন ইউ প্লাস। ওকে, এইভাবে আমরা নিউক্লিওফিলিক বিক্রিয়াটাকে লিখবো আর কি। ওকে, তাহলে এটাও দুইভাবে লেখা যাবে, একটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইলের জন্য বিক্রিয়া আর একটা হচ্ছে কি প্রশম নিউক্লিওফাইলের জন্য বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক বিক্রিয়াও দুই ধরনের, ইলেকট্রোফিলিক বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, রাইট? সবাই লিখে নাও, হ্যাঁ? তাহলে আমরা এটা শিখলাম। এখন আমরা জানবো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ এবং মেটা নির্দেশক গ্রুপ কারা। এগুলো আমরা আগে থেকে শিখে নিলে পরবর্তীতে আমাদের পড়াটা সহজ হবে, যেন একটু আগেই বলে দিচ্ছি আমি এগুলো। ওকে, এবার আমরা আসি অর্থ ও প্যারা নির্দেশক গ্রুপ। আচ্ছা, আর পরবর্তীতে আমরা শিখবো মেটা নির্দেশক গ্রুপ। শোনো, এইটা বোঝার আগে আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। ওকে, তার ভিতরে একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, আবেশিত ফল, যার ইংরেজি হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, এটা কিছুই না, দেখো কার্বন কার্বন এক্স, এক্স মানে এখানে যে কোনো মূল্য আর কি। ওকে, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, আমি দুইটা লিখি আর কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এক্স, দেখো যদি
এক্স কার্বনের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক হয়, তাহলে সে কি করবে? ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে, তাই না? নিজের দিকে নিয়ে নেবে। ইলেকট্রন যখন নিজের দিকে নিয়ে নেবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কিসের ইলেকট্রন? এই বন্ধনগুলোকে বলা হয় কি? সমযোজী বন্ধন। অর্থাৎ এগুলো হচ্ছে সব কি? এগুলো সব সিগমা ইলেকট্রন, রাইট? বা সিগমা বন্ধনের যে ইলেকট্রন, তাহলে সিগমা বন্ধনের ইলেকট্রন কার্বনের সাথে যুক্ত যে পরমাণু, সেই পরমাণু যদি তার থেকে অধিক তড়িৎ ঋণাত্মক হয় তাহলে সে নিজের দিকে নিয়ে নেবে। এই নিজের দিকে নিয়ে নেওয়া যে ফলে কি হবে? ইলেকট্রনটা এখানে কি হবে? কম বেশি হবে, অর্থাৎ একজনের কাছে কমে যাবে, একজনের কাছে বেশি হয়ে যাবে। এই যে ইফেক্টটাকে বলবো আমরা হচ্ছে কি? আবেশিত বল বা ইন্ডাকটিভ ইফেক্ট, রাইট? দেখো, যখন ইলেকট্রন যে নিজের দিকে টেনে নিবে এটাকে আমরা নেগেটিভ আই দিয়ে বুঝাই, অর্থাৎ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, রাইট? আর এখানে কি উল্টাটা যদি হয়, যদি আচ্ছা এখানে একটা জিনিস বলি আমরা, তখন এটা এটা কি হয়ে যাবে? এটা মাইনাস ডেল দিয়ে আমরা এর উপরে প্লাস ডেল, অর্থাৎ পার্শিয়ালি চার্জড হয়ে যাবে, রাইট? আর যখন উল্টাটা হবে, অর্থাৎ কার্বনে ইলেকট্রন তখন নিজের দিকে নেওয়া শুরু করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। অর্থাৎ সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন যুগল যখন কার্বন নিজের দিকে নিয়ে নেবে তখন আমরা সেটাকে কি বলবো? নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, সরি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, আরেকটা জিনিস বলা যায় তাহলে কি, যেখানে দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টটাকে আমরা বলবো কি? পরমাণুর ইলেকট্রন কার্বনকে দিয়ে দেয়া। আর নেগেটিভ ইন্ডাকটিভ হচ্ছে কি? পরমাণুর ইলেকট্রন কার্বনের থেকে নিজের দিকে, মানে বন্ধন থেকে নিজের দিকে টেনে নেওয়া, রাইট? তাহলে এটাকে বলি হচ্ছে আমরা আবেশিত ফল। এখন প্রশ্ন হলো যে অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ যারা হয় তাদের ক্ষেত্রে কি হয়? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হয়। অর্থাৎ যেমন বেনজিন চক্রে, এবার একটা এক্সাম্পল দিয়ে আমি দেখো তাহলে সুবিধা হবে। দেখো, এই যে বেনজিন চক্র, হুম, তাহলে এইখানে যদি একটা যৌগ থাকে বা একটা মূলক থাকে আর কি, তাহলে এইখানে যদি ইলেকট্রন এখন এই কার্বনের দিকে দিয়ে দেয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, রাইট? আর যদি এরকম হয়, হ্যাঁ, যে এই যে এখানে যদি এখন ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। অর্থাৎ ইলেকট্রন প্রত্যাহার করব, এটাকে বলা হবে ইলেকট্রন প্রত্যাহার করা, রাইট? তাহলে যে গ্রুপ এখানে থাকলে ইলেকট্রন কি হবে? বেনজিন চক্রের দিকে দিয়ে দেবে, এটাকে বলা হবে ইলেকট্রন দানকারী গ্রুপ। ওকে, বা ইংরেজিতে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর এটাকে আমরা বলবো হচ্ছে কি? আর এটাকে বলবো হচ্ছে, আর এটা হচ্ছে কি? ইলেকট্রন প্রত্যাহার করছে, বেনজিন চক্র থেকে ইলেকট্রন কি হচ্ছে? প্রত্যাহার করছে। এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন প্রত্যাহারী গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যে গ্রুপের উপস্থিতির কারণে কি হবে? বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটাকে আমরা বলবো ইলেকট্রন দানকারী গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখন দেখো আরেকটা জিনিস বলি আমরা, সেটা হচ্ছে আবেশিত ফলের পাশাপাশি মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক ইফেক্ট বলে আরেকটা জিনিস, সেটা আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো মেসোমারিক প্রভাব, রেজোনেন্স ইফেক্টও বলি আমরা অনেক সময় এটাকে, ঠিক আছে? মেসোমারিক প্রভাব সেটা হচ্ছে কি? একটা জিনিস আগে এক্সাম্পল দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এখন এই যে বন্ধন, এই বন্ধনকে আমরা বলবো হচ্ছে কি? পাই বন্ধন। আগেরটা ছিল সিগমা বন্ধন আর এটা হচ্ছে কি? পাই বন্ধন। দেখো, এখানেও একই কথা, যদি দুইটা পরমাণুর ভিতরে কোনো একটা মোর ইলেকট্রোনেগেটিভ হয় এবং সে যদি ওই পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তাহলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হবে, কম বেশি হয়ে যাবে। তখন এই প্রভাবটাকে আমরা বলবো হচ্ছে মেসোমারিক প্রভাব, রাইট? তাহলে মেসোমারিক প্রভাব হচ্ছে কি? পাই ইলেকট্রনের জন্য পরিবর্তনের জন্য পজিশন, আর ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে কি? সিগমা ইলেকট্রনের পরিবর্তনের জন্য ঘটবে। ওকে, তাহলে
এখান থেকে কি হবে দেখো, এইখানে এই কার্বনের উপরে প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে এটাকে বলবো হচ্ছে, এখন যদি ইলেকট্রন যখন এই নিচের দিকে নিয়ে নেবে, এটাকে আমরা তাহলে কি বলবো, নেগেটিভ এম ইফেক্ট বলবো। এম মানে মেসোমারিক প্রভাব। তাহলে পরমাণু যখন নিচের দিকে নিয়ে নেবে সেটাকে আমরা বলবো নেগেটিভ এম। ওকে। আর আরেকটা এক্সাম্পল দিয়ে দেখো, NH2C, হ্যাঁ, and অ্যাজন আর কি, রাইট? এখন এবার যদি এরকম হয় এই ইলেকট্রন এই বন্ধনকে দিয়ে দিচ্ছে সে, তখন এইটা আবার এদিকে চলে যাবে, রাইট? তখন কি হবে দেখো, অর্থাৎ কারা করবে, যাদের কাছে একাধিক লোন পেয়ার ইলেকট্রন থাকবে, তখন কি করবে, তারা ইলেকট্রনটা বন্ধনে দিয়ে দেবে। ফলে এখানে দ্বিবন্ধন দেখো এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে। তখন এখানে কি হবে, এখানে সে হয়ে যাবে প্লাস আর এই হয়ে যাবে মাইনাস। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি পজিটিভ মেসোমারিক ইফেক্ট, অর্থাৎ ধনাত্মক মেসোমারিক প্রভাব বলি, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা একটু আগে বললাম অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ কারা, রাইট? তাহলে যারা সাধারণত আমরা এখান থেকে নির্দেশনা দিব সেটা হচ্ছে কি, যার লেখো তোমরা আমার সাথে সাথে লিখতে পারো সবাই, অর্থাৎ অর্থাৎ তাহলে এই যে, তাহলে এখন দেখো এইখানে যদি এরকম হয় পজিটিভ এম, ওয়েট ওয়েট, রাইট? আর এখানে যে এটা হচ্ছে কি নেগেটিভ এম, নেগেটিভ এম ইফেক্ট, তাহলে এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, একই কথা। ওকে। তাহলে এখানে কারা, অর্থাৎ এই যারা ইলেকট্রন দান করবে তারা সাধারণত কেমন মৌল যৌগ হবে, যাদের ভিতরে একাধিক, যে মৌলের ভিতরে একাধিক লোন পেয়ার থাকবে, যেমন যেমন হ্যালোজেন থাকতে পারে, তারপরে আমরা OH থাকতে পারে, সবাই জানো এখানে তিনটা থাকে আর এখানে দুটো থাকে, রাইট? তারপরে NH2, হ্যাঁ, এই যে এরা, ওকে, CH3, তাহলে এরা সবাই হচ্ছে কি এই ক্লাস এম প্রদর্শন করে, অর্থাৎ কি মেসোমারিক ইফেক্ট। এখানে আবার ঝামেলা আছে, হ্যালোজেনটা আবার উল্টাটা হয়, সেটা আবার নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট তার বেশি হয়, এটা আমরা পরে আসছি আর কি, রাইট? আর এখানে এই জেড কারা হবে, এই জেড কারা হবে দেখো, NO2, CHO, বন্ড COOH, বন্ড CN ইত্যাদি আরো আছে, বইতে তোমরা এক্সাম্পল পাবা। তাহলে এরা সবাই হচ্ছে কি ইলেকট্রন দানকারী গ্রুপ, আর এরা হচ্ছে কি ইলেকট্রন প্রত্যাহারী বা উইথড্রয়িং গ্রুপ, রাইট? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যারা ইলেকট্রন বেনজিন চক্রকে দান করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি অর্থ এবং প্যারা নির্দেশক, অর্থাৎ এরাই হচ্ছে অর্থ এন্ড প্যারা নির্দেশক। কেন তার ব্যাখ্যা একটু পরে আসছে, আমরা রেজোনেন্স লিখবো আঁকবো তখন তোমরা বুঝতে পারবা। আর এটা হচ্ছে কি এরা, এটা হচ্ছে মেটা নির্দেশক। ওকে। তাহলে এরা হচ্ছে কি অর্থ এবং প্যারা নির্দেশক, আর ওরা হচ্ছে কি মেটা নির্দেশক। ওকে। তাহলে তারা কারা, এই যে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, হ্যালোজেন, হ্যালাইড, OH, NH2, CH3, আর এইগুলা হচ্ছে কি ইলেকট্রন প্রত্যাহারী গ্রুপ, তাহলে বেনজিন চক্র থেকে ইলেকট্রন প্রত্যাহার করবে, আর এরা হচ্ছে বেনজিন চক্রে ইলেকট্রন দান করবে। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা একটা মেকানিজম দিয়ে বোঝাবো এখন তোমাদের, কিভাবে হ্যালাইড গ্রুপ বা OH গ্রুপ আসলে অর্থ এবং প্যারা নির্দেশ করবে। আরেকটা জিনিস বলি, অর্থ প্যারা নির্দেশক কিভাবে হবে, সেটা হচ্ছে অর্থাৎ এইখানে যে মূলকটা থাকবে এদের যে কোনো একটা থাকবে, এর সাপেক্ষে আরেকটা প্রতিস্থাপক যখন যুক্ত হবে সেটার পজিশনটা কোথায় হবে সেটাই আমাদের হচ্ছে এই বিক্রিয়ার মেকানিজম বলে দেবে এখন, অর্থাৎ সেটা কি অর্থ এবং প্যারা পজিশনে যাবে নাকি মেটা পজিশনে যাবে। ওকে। তার জন্য আমরা কি করবো, এখন মেকানিজম দেখবো। তাহলে আমরা একে একে এখন লেখার চেষ্টা করি, হ্যাঁ? আমি হেডিং এভাবেই দিয়ে দিই, দেখো দেখো যে সিএল গ্রুপ অর্থ ও প্যারা নির্দেশক কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ,
এটা একটা কোশ্চেন আমি তোমাদেরকে রাখলাম আর কি, এটা আমরা এখন জানার চেষ্টা করবো এই কোশ্চেনটা আনসার কিভাবে হবে। যে ওই যে আমরা একটু আগে দেখলাম না যে ক্লোরাইড বা OH NH2 এগুলা কি অর্থ এবং প্যারা নির্দেশক। কেন প্যারা নির্দেশক অর্থ নির্দেশক সেটা আমরা এখন বোঝার চেষ্টা করবো, রাইট? দেখো আমরা এখন যেটা আঁকবো এটাকে বলা হবে রেজোনেন্স আকার, বেঞ্জিনের রেজোনেন্স অনুরণন, সবাই জানো কম বেশি ফার্স্টে তোমাদের শেখানো হয়েছে, রাইট? আমি মেকানিজমটা লিখবো, তোমরা আমার সাথে সাথে আঁকো, তাহলে সুবিধা হবে। দেখো এই হচ্ছে আমাদের বেনজিন, ওকে, তার সাথে কি আছে, এই Cl আছে, এরকম লেখো, ওকে, এরকম। তাহলে যেহেতু এটা ধনাত্মক মেসোমারিক ইফেক্ট বা রেজোনেন্স ইফেক্ট শো করবে, তাহলে কি হবে, এই ইলেকট্রন কিন্তু এখানে চলে আসবে, রাইট? এই ইলেকট্রন এখানে চলে আসবে। দেখো এই ইলেকট্রন যখন একে দিয়ে দেবে, কারণ কি, যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন দান করছে, যখন এইখানে দেবে তখন কিন্তু এই দ্বিবন্ধন মেসোমারিক ইফেক্ট, যেহেতু এই দ্বিবন্ধন কিন্তু সেখানে কি হবে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তখন কি হবে, এই ইলেকট্রন কিন্তু এই কার্বনের ওখানে চলে আসবে। একটা জিনিস বলে দেখো, যদি ইলেকট্রন বন্ধন সৃষ্টি করে তাহলে আমরা আঁকি কিভাবে, এইভাবে, এইভাবে। আর বন্ধন যখন ভাঙে তখন আমরা এভাবে ইলেকট্রন লিখি, উপরে একটা মাইনাস দিয়ে দিতে পারি, অনেক সময় মাইনাস দিয়ে দিই আমরা, ঠিক আছে? এইভাবে এটা মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় বন্ধন সৃষ্টি হওয়া, এটাকে বলা হয় বন্ধন ভাঙা। তাহলে এই বন্ধন কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই ইলেকট্রন যুগল এই কার্বন এখানে চলে আসবে। এটা হলো প্রথম স্টেপ, রাইট? পরবর্তীতে কি হবে দেখো, পরবর্তীতে কি হবে, এটা কি হলো সেটা আমরা লেখার চেষ্টা করি। তাহলে এরকমই লিখবো আমরা, এরপরে মাইনাস দিব, তখন এটা ডাবল বন্ড হয়ে যাবে, যেহেতু এখানে ইলেকট্রন এখন ডাবল বন্ড হয়ে গেছে। আর এখানে এই ক্লোরিন, তাহলে এর মাথার উপরে আমরা এখন কি দেবো, এখানে প্লাস দেবো, কারণ কি, যেহেতু এখানে সেখানে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, রাইট? ইলেকট্রনের কি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে। এইবার তাহলে অবস্থাটা কি এরকম দাঁড়িয়েছে না, এরকম, অর্থাৎ এই বন্ধন যখন ভেঙে এখানে আসলো তখন কি জিনিসটা এরকম হলো। এটা প্র্যাকটিস করতে হবে কয়েকবার, না করলে কিন্তু পারবে না, ওকে? পরবর্তী এখানে স্টেপে কি হবে দেখো, তখন এই ইলেকট্রন কিন্তু এখানে চলে আসে, এখানে বন্ধন সৃষ্টি করবে, ওকে? আর এই বন্ধন তখন এইখানে ইলেকট্রন দিয়ে দেবে, রাইট? ওকে, খেয়াল করছো কিনা? তাহলে এই বন্ধন, এই ইলেকট্রনটা বন্ধন সৃষ্টি করবে, আর এই বন্ধনটা এভাবে, এটাকে রেজোনেন্স হওয়া বলে, অর্থাৎ এই যে ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাওয়া হয়, রাইট? এইবার তাহলে অবস্থাটা কেমন দাঁড়িয়েছে দেখি আমরা একটু। তাহলে এখানে বন্ধন সৃষ্টি হওয়ার অর্থ হচ্ছে এখানে এরকম হবে, আর এখানে এই, এখানে আমার আগে যা ছিল তাই থাকবে, এই Cl, Cl এর মাথার উপরে আমরা প্লাস দিয়ে দিলাম, রাইট? ওকে, আশা করি সবাই লিখতে পেরেছো এইভাবে। হুম, এবারে দেখো পরবর্তী স্টেপে কি হবে, পরবর্তী স্টেপে ঠিক একইভাবে এই ইলেকট্রন এখানে বন্ধন সৃষ্টি করবে, এ কিন্তু এখানে ভেঙে যাবে, রাইট? ওকে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে হবে কেমন, এই রকম, আমি আবারও লিখছি, এই, এই, তখন এখানে ইলেকট্রন হয়ে যাবে, আর এখানে এই Cl, রাইট? এরকম, ওকে, আশা করি সবাই লিখতে পেরেছো। ওকে, পরবর্তী স্টেপে কি হবে দেখো, আমি নিচে লিখি যেহেতু জায়গা নাই এদিকে। তারপরে কি লিখবো আমরা, দেখো তখন এইটা যাবে কোথায়, এইটা যাবে এইখানে, আর এইটা কিন্তু তখন আবার আগের জায়গায় ফিরে যাবে ইলেকট্রন, রাইট? আবার আগের জায়গায় ফিরে যাবে। তাহলে কি হবে দেখো, এখানে আমি আবার এখানে তাহলে যেখানে যে অবস্থায় ছিল সেটাই লিখি, এই ক্লোরিন আমার সব জায়গায় চলে এসেছে, এই, এই, আর হচ্ছে এই, তাই না? তার মানে আলটিমেটলি কি, প্রথমে যেটা আমরা নিয়েছিলাম ওইটা আর এটা কিন্তু একই জায়গায় চলে আসলো, পার্থক্য কি হয়েছে দেখো, এই দ্বিবন্ধন গুলার পজিশন পরিবর্তন হয়েছে, রাইট? এটাকে বলা হয় বেনজিনের কি হওয়া, রেজোনেন্স হওয়া, ওকে? তাহলে দেখো এই যে অবস্থাটা, এটাকে বলে আনস্টেবল অবস্থা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমরা এইভাবে লিখি, তাহলে দেখো
এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এইভাবে আমরা লিখি, হ্যাঁ, এই, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, হ্যাঁ, আর যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে সেখানে আমরা মাইনাস ডেল দিয়ে দিই। এই ব্যাপারটা ঠিক এরকম, কিন্তু আমি সংক্ষেপে লিখেছি, ক্লোরিনে এখানে ইলেকট্রন আছে ধরে নাও আর কি। ওকে, তাহলে এখানে কি দেখলাম, যেখানে যেখানে আমার ইলেকট্রন বেশি ছিল সেখানে আমরা মাইনাস ডেল্টা দিয়ে প্রকাশ করেছি, রাইট? আর এখানে কি হলো, এটা প্লাস ডেল্টা হয়ে গেল। এখন এটাকে বলা হয় কি রেজোনেন্স হাইব্রিড, এটাকে ইংরেজিতে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। ওকে, রেজোনেন্স হাইব্রিড। এখন দেখো, তাহলে এবার যদি এইখানে কোনো ইলেকট্রোফাইল অ্যাটাক করে, একে আক্রমণ করে, অর্থাৎ কোনো একটা ইলেকট্রোফাইল যদি এখন এখানে এর সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে ইলেকট্রোফাইলটা এই 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 যে রেজোনেন্স হাইব্রিড বলি আমরা, এর কোথায় কোথায় বসবে, রাইট? খুব কমন সেন্সের বিষয়। যেহেতু এর ইলেকট্রনে কি আছে, ঘাটতি আছে, তাহলে যেখানে যেখানে ইলেকট্রন বেশি আছে তো সে সেখানে যেয়ে বসবে। ইলেকট্রন বেশি আছে কোথায়, দেখো এই যে এই পজিশন এবং এই পজিশন, এখানে খেয়াল করো, এই যে এখানে ইলেকট্রন, 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 রাইট? তাহলে এই পজিশন গুলো কি আমরা একটু দেখে নিই, অর্থাৎ এটা হয় বসবে এখানে, নাই বসবে এখানে, নাই বসবে এখানে। তাহলে এটাই কি আমাদের অর্থ প্যারা বা অর্থ নয়? ইয়েস, এটাই অর্থ, এটাই প্যারা, এটাই হচ্ছে অর্থ। এই কারণে আমরা বলি যে এটা তাহলে কি গ্রুপের কারণে এটা হলো, এই যে ক্লোরিন ক্লোরাইড হ্যালাইড গ্রুপ আর কি। তাহলে এই গ্রুপ কি করবে, অর্থ এবং প্যারা নির্দেশ করবে। কাদেরকে নির্দেশ করবে, অর্থাৎ এদের সাথে যখন আর একটা প্রতিস্থাপক যুক্ত হবে, রাইট, তখন কি হবে, সে কিন্তু এটা এইখানে যে বসবে, হয় এখানে বসবে না এখানে বসবে। একটা এক্সাম্পল দিই আমরা, দেখো একটা এক্সাম্পল দিই তাহলে সুবিধা হবে। যেমন যদি ক্লোরিন হয়, হুম, আর এখানে যদি আমরা মিথাইল ক্লোরাইড দিই আর কি, ওকে, তখন দেখো এখানে এই মিথাইল দুই জায়গায় বসবে, একবার বসবে এখানে আর একবার বসবে এখানে, অর্থাৎ এই তখন দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে এইরকম। তাহলে সিএল আর এখানে কি, সিএইচ3। তাই এটা হলো অর্থ প্রোডাক্ট, আর এটা হচ্ছে কি হবে, প্যারা প্রোডাক্ট। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, বেনজিন চক্রে যদি হ্যালাইড গ্রুপ থাকে এবং তার সাথে যদি আরো একটা প্রতিস্থাপক যুক্ত হতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কয়টা প্রোডাক্ট পাবো, আমরা দুইটা প্রোডাক্ট পাবো, রাইট? একটাকে বলবো হচ্ছে আমরা অর্থ প্রোডাক্ট, আর একটাকে আমরা বলবো হচ্ছে প্যারা প্রোডাক্ট। এই কারণে আমরা বলি এটা হচ্ছে অর্থ এবং প্যারা নির্দেশক, রাইট? ঠিক একইভাবে এই এক্সাম্পল গুলো আমরা কাদের জন্য লিখতে পারি, আমরা অ্যামিনো গ্রুপের জন্য করতে পারি, ওইচ এর জন্য করতে পারি। আমি আরেকটা দেখিয়ে দিই আর কি। আবার এই কোশ্চেনটা এভাবে পরীক্ষায় আসতে পারে যে ওইচ, হ্যাঁ, অর্থ এবং প্যারা নির্দেশক কেন? তাহলে তার আনসারও কিন্তু এরকমই হবে। ওকে, তার আনসার কিন্তু এরকমই হবে। সেই ক্ষেত্রে ওই আঁকাটা কিরকম হবে তোমরা সবাই প্র্যাকটিস করবে বাসায় আর কি। তাহলে দেখো এখানে এই যে ওএইচ, এখানে দুটো লোন পেয়ার, হুম, একইভাবে। তাহলে কি এই ইলেকট্রন এখানে আসবে, এটা যাবে এখানে প্রথম স্টেপে। তাহলে কিভাবে আঁকবা দেখো, সবাই প্র্যাকটিস করো একই সাথে সাথে। ওএইচ, যেহেতু এখানে ইলেকট্রন চলে গেল, এখানে ঘাটতি হয়ে গেছে, আর এখানে আমরা মাইনাস দেব, রাইট? এরকম। ওকে, এটা আমরা এখানে এরকম দেব, আগেরটার মতো একদম সেম। ঠিক একইভাবে তখন এটা এখানে বন্ধন সৃষ্টি করবে, এটা এরকম হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, আচ্ছা এটা আমাদের হুম, তাহলে কি হবে এখানে, আর এই হচ্ছে আমার ইলেকট্রন, এই হচ্ছে ওএইচ। আচ্ছা এখানে একটা ইলেকট্রন আছে, সেটা দিয়ে দিই আমরা, সমস্যা নাই। এই, ওকে, ওকে, পরবর্তী স্টেপে কি হবে, এটা আসবে এখানে, এটা যাবে এইখানে। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, তাহলে
দেখা যাবে তো না? তাহলে এখানে এখানে এই ইলেকট্রন এই ও এইচ, ওকে ওকে। তাহলে পরবর্তী স্টেপে কি হবে, এইটা আসবে এখানে, আর ইলেকট্রন তখন আবার আগের জায়গায় ফিরে যাবে, যেটাকে আমরা কিভাবে দেখাতে পারি, এখানে দেখাই দিই আর কি। অর্থাৎ এই ওএইচ এই ওএইচ, এখানে পার্থক্য কি হয়ে গেল, এই বন্ডের পজিশন গুলা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এটাকে বলা হবে রেজোনেন্স। তাহলে দেখো, এইটাকে যদি আমরা এখন রেজোনেন্স হাইব্রিড দিয়ে লিখি, তাহলে সংক্ষেপে আমরা এটা এভাবে লিখতে পারি, এই হচ্ছে এইরকম, আমরা এই ওএইচ, হ্যাঁ, এখানে মাইনাস প্লাস ডেল্টা দাও, এখানে এখন দেখো এখানে কি ছিল, তাহলে এখানে ইলেকট্রন মাইনাস ছিল আমার, এখানে এই যে ইলেকট্রন, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস ডেল্টা, ওকে। এখন যদি আমার এখানে একটা ইলেকট্রোফাইল যুক্ত হয়, তাহলে আগেরটার মতোই হ্যালাইডের সময় যেরকম ছিল এখানে একই রকম হবে। এখন এটা কি হবে, হঠাৎ হয় এখানে হবে, না এখানে হবে, না এখানে হবে। তো সেক্ষেত্রে কি হবে, আমার এরকম দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে, একটাকে আমরা বলবো অর্থ প্রোডাক্ট, আর একটাকে আমরা বলবো হচ্ছে প্যারা প্রোডাক্ট, রাইট? এই কারণে আমরা কি বলবো, ওএইচ গ্রুপ অর্থ এবং প্যারা নির্দেশ করছি। এগুলোকে বলা হয় আসলে বেনজিন চক্রকে কি করা বলো, সক্রিয় করা। এই যে ইলেকট্রন যেখানে যেখানে বেশি হচ্ছে এটাকে বলে ইলেকট্রন সক্রিয় হয়ে যাওয়া, সক্রিয়কারী গ্রুপ। এই যে অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো কি হবে, সক্রিয়কারী গ্রুপ। আমি পরে আসছি এটা। আচ্ছা, এবার তোমরা বাসায় প্র্যাকটিস করবা কোনটা, অ্যামিনো গ্রুপ এবং মিথাইল গ্রুপ, এই দুইটা গ্রুপও কি হবে, অর্থ এবং প্যারা নির্দেশক হবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক, রাইট? বইতে আছে, একবার দেখলে প্র্যাকটিস করে ফেলতে পারবে। ওকে, এইবার আমরা আসি মেটা নির্দেশক গ্রুপ। ওকে, আমরা এখন লিখবো, এটা লিখবো হচ্ছে যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম NO2, NO2 হচ্ছে মেটা নির্দেশক। তাহলে NO2 মেটা নির্দেশক কেন, এটা আমরা এখন এরকম রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, রাইট? ওকে, দেখো, তাহলে NO2 হচ্ছে কি, এটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট শো করবে, রাইট? অর্থাৎ নেগেটিভ মেসোমারিক ইফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, দুইটাই আমরা লিখতে পারি, রাইট? দেখো, আমি এক্সাম্পল এটা তোমার লেখাই, তারপর তোমরা বুঝতে পারবে আর কি, আমার সাথে সাথে লেখো। NO কিভাবে আঁকি আমরা সবাই জানো, এই হচ্ছে আমাদের NO2 এর স্ট্রাকচার, রাইট? আমরা এভাবে কিন্তু Na2 লিখি, এটা কিন্তু পরে মাইনাস, ওকে। এটা হচ্ছে নাইট্রোমোলেক, এভাবে লিখতে হয়, ওকে। এখন দেখো, তাহলে ওই আমরা দেখিয়েছিলাম সিও, যেমন দেখিয়েছিলাম সেখানে ও হচ্ছে নাইট কি ছিল, কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ ছিল, তাহলে ইলেকট্রন সে নিজের দিকে কি করছিল, টানছিল, অর্থাৎ পা ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নিয়েছিল, রাইট? ঠিক একই ভাবে এই ও হচ্ছে কি এখন এন এর থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রন কি হবে, ও এখন নিজের দিকে নেবে, রাইট? নিলে কি হবে, এখন খুব মজার ঘটনা ঘটবে, তাহলে ইলেকট্রন টেন্ডেন্সি, টানার টেন্ডেন্সি হচ্ছে না, তখন এই যে পাই বন্ধনের ইলেকট্রন, সে তখন ইলেকট্রন উপরের দিকে দেওয়া শুরু করবে। এইটাকে বলা হয় ইলেকট্রন প্রত্যাহার করে নেয়, অর্থাৎ বেনজিন চক্র থেকে ইলেকট্রন প্রত্যাহার করে নিচ্ছে। নাইট্রো গ্রুপটা কি করছে, ইলেকট্রনকে প্রত্যাহার করছে, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি অবস্থা। এটা এখান থেকে আমরা এখন এটাকে কিভাবে লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি, তাহলে ইলেকট্রন যখন এখানে যাবে, তাহলে এই নাইট্রোজেনের উপর এখানে মাইনাস দিব আমরা, ওকে, এখানে তো প্লাস আমাদের আছে, এটা তখন ডাবল বন্ড হয়ে যাবে, তখন এখানে ডাবল বন্ড হয়ে যাবে, দেখো এটা কিন্তু ডাবল বন্ড হয়ে যাবে, রাইট? তখন আমরা এই জিনিসটাকে এইভাবেই লিখবো, আর এটা তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই কার্বন ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, রাইট? তখন এটাকে আমরা প্লাস দেবো। আগেরবার কি হয়েছিল, ইলেকট্রন আসছিল তখন মাইনাস দিয়েছিলাম আমরা, বা দুইটা ইলেকট্রনের সিম্বল দিয়েছিলাম, আর এখন কি হচ্ছে, ইলেকট্রন কিন্তু এখানে চলে যাচ্ছে, ওকে। তাহলে দেখো, এই ক্ষেত্রে কি হবে, পরবর্তী স্টেপে কি হবে,
তখন এই বন্ধন তখন সরাসরি এখানে চলে আসবে, রাইট? ওকে, এই বন্ধন সরাসরি কিন্তু এখানে চলে যাবে। তাই যদি যায় তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা দেখি এখানে। এই এন ও ও দেখো, তখন এখানে এই ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, তখন এই কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, রাইট? এখানে প্লাস হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। প্লাস হয়ে যাবে। পরবর্তীতে কি হবে, এই বন্ধন তখন আবার এইখানে চলে আসবে। ওকে, ওকে, তাই যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আঁকবো আমরা, দেখো সেই ক্ষেত্রে এন ও, হ্যাঁ, এরকম, আর এইখানে তখন প্লাস হয়ে যাবে, রাইট? এখানে তখন প্লাস হয়ে যাবে। ওকে, এবার পরবর্তী স্টেপে কি হবে দেখো, এই বন্ধন তখন এখানে চলে আসবে, আর এই ইলেকট্রন তখন আবার আগের জায়গায় ফিরে চলে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো আমরা? হুম, এই 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 এন ও, দেখো একদম এটা আর আগেরটা কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে কি রেজোন্যান্সে হয়ে কি হয়েছে, কার্বনের দ্বিবন্ধনগুলোর পরিবর্তন হয়েছে, রাইট? এইটাকে যদি আমরা এখন রেজোনেন্স হাইব্রিড দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে সংক্ষেপে আমরা কিভাবে লিখবো, দেখো এইভাবে। ওকে, এই এন, এই ও, এই ও, এখানে প্লাস ডেল্টা। এবারে দেখো এখানে কিন্তু আগে অর্থ প্যারা মেটা প্যারা পজিশন গুলা কি ছিল, মাইনাস ডেল হয়ে গেছিল, মানে কি ওখানে ইলেকট্রন বেশি হয়ে গেছিল, আর এখন কি হয়ে গেছে, এখানে ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। ওকে, এবার যদি একটা ইলেকট্রোফাইল, এই এটাকে বলা হবে কি, আগেরটার মতো লিখে নাও, রেজোনেন্স হাইব্রিড বলে ইংরেজিতে, রাইট? রেজোনেন্স হাইব্রিড। ওকে, এখন যদি এই ইলেকট্রোফাইল এটাকে অ্যাটাক করে, আক্রমণ করে, তাহলে সে কোথায় যেয়ে বসবে, তাহলে প্লাস যেহেতু, তার মানে কি যেখানে ইলেকট্রন বেশি আছে সেখানে যাবে, নিশ্চয়ই যেখানে কম আছে সেখানে যাবে না। তার মানে কি এগুলো তো কম আছে ইলেকট্রন এখানে, তার মানে এটা কিন্তু এখানে যাবে না, এখানেও যাবে না, এখানেও যাবে না, এখানেও যাবে না। যেহেতু এই জায়গাতে ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে কি এইগুলোতে ইলেকট্রন বেশি আছে, তার মানে কি হয় সে এখানে যাবে, নাই সে এইখানে যাবে, রাইট? তাহলে এই দুইটা পজিশনের নাম কি, দুইটাই কিন্তু মেটা, রাইট? দুইটাই কিন্তু মেটা। তাহলে কি এই কারণে আমরা বলি হচ্ছে নাইট্রোমূলক মেটা নির্দেশক। ওকে, নাইট্রোমূলক এই কারণে মেটা নির্দেশক, অর্থাৎ নাইট্রোমূলক যুক্ত যৌগ, বেনজিন চক্র, নাইট্রোবেনজিন যখন এরকম আরেকটা যৌগের সাথে বিক্রিয়া দেবে, তখন আরেকটা প্রতিস্থাপক যখন যুক্ত হবে, তখন কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট পাওয়া যাবে, অর্থাৎ তখন শুধু সে একটাই পজিশন নির্দেশ করবে, অর্থাৎ মেটা পজিশন, তখন একটা প্রোডাক্ট হবে, মেটা প্রোডাক্ট হবে বা মেটা যৌগ হবে, রাইট? তাহলে এই নাইট্রোমূলকের জন্য আমরা প্রোডাক্ট পাবো কয়টা, একটা, মেটা নির্দেশক হওয়ার কারণে। আর আগে আমরা দেখলাম কি হ্যালাইড গ্রুপ বা অন্যান্য যে নাই অ্যামিনো গ্রুপ, ওএইচ গ্রুপ, ওদের জন্য আমরা প্রোডাক্ট পেয়েছিলাম কয়টা, দুইটা, কারণ সেখানে সেগুলো ছিল অর্থ এবং প্যারা নির্দেশক। ওকে, তাহলে আমরা অর্থ প্যারা নির্দেশক বুঝেছি, মেটা নির্দেশকও আমরা বুঝলাম রেজোনেন্স দিয়ে। এবার আসবো আমরা সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলক বা গ্রুপ। ওকে, এটা আমরা বোঝার চেষ্টা করবো। প্রথমটা আসি হচ্ছে আমরা সক্রিয়কারী, ইংরেজি হচ্ছে কি অ্যাক্টিভেটিং গ্রুপ, রাইট? অ্যাক্টিভেটিং গ্রুপ, সক্রিয়কারী গ্রুপ। আগে সংজ্ঞা বলে দিই, অর্থাৎ এই যে বেনজিন, এই চক্রে যে গ্রুপ থাকবে, সেই গ্রুপের কারণে এই যৌগের সক্রিয়তা যদি মূল বেনজিন থেকে বেশি হয়, তাহলে এইটার নামে আমরা বলবো হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, অর্থাৎ সক্রিয়তা, এটা হলো সক্রিয়তা বেশি, এটার থেকে বেশি বেনজিনের থেকে সক্রিয়তা বেশি হবে, রাইট?
কেন হবে একটু আগে বলেছি, অর্থাৎ ওই যে অর্থ প্যারা নির্দেশক গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, অর্থ এবং প্যারা প্রতিষ্ঠানে ইলেকট্রনের বৃদ্ধি হয়, ফলে ওটা অধিক সক্রিয় হয়ে পড়ে। ওকে, এই জন্য ওটাকে আমরা বলি সক্রিয়তা বৃদ্ধি হওয়া, রাইট। এখন তারাই কারাই ঘটনাগুলো ঘটিয়েছে, এই যে এখানে যে মূলকগুলো ছিল অর্থাৎ গ্রুপগুলো ছিল, তারা কারা, অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি, এখানে দেখো, হ্যালাইড বাদে সকল অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপগুলো কি সক্রিয়কারী গ্রুপ। ওকে, হ্যালাইড বাদে যারা হ্যালাইডটা ডিফারেন্ট, কেন ডিফারেন্ট একটু পরে আসছি। কারণ হ্যালাইডের হচ্ছে কি, আচ্ছা আগেই বলে দিই, হ্যালাইডের হচ্ছে দুইটা জিনিস কাজ করে, খেয়াল করো। হ্যালাইডের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে, হ্যালাইড এবং ক্লোরাইড, রাইট। এখানে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কাজ করে আর পজিটিভ মেসোমারিক ইফেক্ট কাজ করে। নেট রেজাল্ট কিন্তু এইটার বেশি হয়, অর্থাৎ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টের রেজাল্ট, নেট রেজাল্টটা বেশি হয়। সেই কারণে কি হয়, এই শুধুমাত্র হ্যালোজেনটা, হ্যালাইড গ্রুপটা কি হবে, অর্থ এবং প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও তারা কি হবে, তারা বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ হবে, অর্থাৎ এটা হচ্ছে বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটা ব্যতিক্রম। অর্থাৎ হ্যালোজেন হচ্ছে কি ব্যতিক্রম, অর্থাৎ হ্যালোজেন হচ্ছে বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ। কেন নিষ্ক্রিয়কারী, তার ব্যাখ্যা হচ্ছে এটা, যে সেটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হয় দেয় এবং পজিটিভ মেসোমারিক ইফেক্ট শো করে, কিন্তু নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট সব বেশি কাজ করে সেখানে, অর্থাৎ সে হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ তোমার জানো হ্যালোজেন গ্রুপগুলো হচ্ছে কি মোর ইলেকট্রোনেগেটিভ হয়। সেই কারণে কি হবে, এটা অর্থপ্যারা নির্দেশ করার পরেও সে কি হবে, সেটা কিন্তু নিষ্ক্রিয়কারী গ্রুপ হয়ে যাবে, রাইট। এই সক্রিয়কারী গ্রুপ কারা কারা, এই যে ওপি নির্দেশক যারা তারা কারা, যে একটু আগে আমি লিখে দিয়েছি, অর্থ এবং পারা কারা, NO2 হতে পারে, OH হতে পারে, CH3 হতে পারে, ইত্যাদি, রাইট। এটা সবাই হচ্ছে কি সক্রিয়কারী গ্রুপ। আর নিষ্ক্রিয়কারী গ্রুপটা কি হবে, উল্টাটা হবে। তাহলে এবার কি হবে, এখানে এবার লিখি আমরা, এটা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ, যার ইংরেজি হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। খেয়াল করো, এটা উল্টাটা হবে, অর্থাৎ যে বেনজিন চক্রে যে গ্রুপের উপস্থিত থাকলে ওই বেনজিনের সক্রিয়তা মূল বেনজিনের চেয়ে কি হবে, কম হবে, অর্থাৎ এটা হলো বেশি সক্রিয় হবে আর এটা হচ্ছে কম সক্রিয় হবে। তাহলে এইখানে যে গ্রুপ থাকবে সেইগুলাই হচ্ছে কি বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ। তার ভিতরে একটা হচ্ছে কি, দেখো, হ্যালোজেন এবং সকল মেটা নির্দেশক গ্রুপ। ওকে, সকল মেটা নির্দেশক গ্রুপ কারা, যেমন আমরা দেখেছি NO2, CN, CH ও COOH ইত্যাদি। ওকে, আর এরা হচ্ছে বেনজিন নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে আমাদের যেগুলো আজকে শেখানোর উদ্দেশ্য ছিল মোটামুটি সবগুলাই হয়ে গেছে। সবাই খেয়াল করো, আমরা প্রথম থেকে তোমাদের কি পড়িয়েছিলাম, বিক্রিয়া কয় ধরনের হয়। ওকে, 4-5 ধরনের বিক্রিয়া পড়িয়েছি আমরা, ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক বিক্রিয়া আমরা দেখিয়েছি, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ দেখেছি আমরা, তারপরে মেটা নির্দেশক গ্রুপ দেখেছি, এবং শেষে আমরা শিখলাম সক্রিয়কারী গ্রুপ এবং নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে আমাদের আজকের এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে নোটিশ তোমাদেরকে দিয়ে দেবো টপিক সহ। বলেই দিই, পরবর্তী দিন আমরা বিক্রিয়া মেকানিজম আলোচনা করব, অর্থাৎ এই যে আমরা আজকে বললাম যে কি সব বিক্রিয়া কি বলে, দ্রুত বিক্রিয়া আমরা পড়েছি, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছি, এইগুলোর মেকানিজম শিখবো আমরা নেক্সট দিন। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসাতে অবস্থান করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।